প্রত্যাশার চাইতে অনেক অনেক বেশি ভালো খেলেছে। সেদিন কিন্তু ধারণা করতে পারিনি যে অন্য 10 জনের মতো খেলোয়াড়ই একটা বার্সাতে আসছে, নতুন রিক্রুট হয়েছে, হয়তো এই মনে করবে, কিন্তু পরে দেখা গেল বার্সার মূলত লিডারশিপটা কিন্তু ওর হাতে চলে গেল। ওই রকম মেসি আরেকজন পাওয়া যাবে কিনা বা ওই রকম কে আসবে সেটার থেকে বরং বোঝা উচিত যে আর্জেন্টিনার মেসিরা না থাকলে এমন একটা টিম ওরা গড়তে পারবে যেতে মেসি নাই বা ওইরকম নাই, কিন্তু তাদের টিম ইউনিটি ভালো। মেসিদের স্বপ্নকে ধূলিসাৎ করে ফিফা বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল স্পেন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফেরান তোরেসের একমাত্র গোলে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্প্যানিশরা। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নাল বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের স্পেশাল পর্বে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন মাহমুদুল হক আর আমার বামে আছেন শোয়েব শামীম। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনারা দুজন কেমন আছেন, যেহেতু ফাইনাল দেখে এখানে আসছেন? ভালো। আচ্ছা, মাহমুদুল ভাই আপনার কাছে শুরুতে যাই। আপনি কি নিশ্চিত ছিলেন যে স্পেনের কাছে আর্জেন্টিনা হারবে? না, এতটা নিশ্চিত ছিলাম না। মোটামুটি একটা আরো ফাইট হবে এরকম একটা ফাইনাল আশা করছিলাম, এবং ধরে নিয়েছিলাম যে যেহেতু গতবার ফাইনালটাও আর্জেন্টিনা জিতছে, ওদের ফাইনাল জিতার টেম্পারমেন্ট আছে, হয়তো ওরা শেষ পর্যন্ত এক্সপাস্ট করে যাবে। কিন্তু ওই রকম খেলা তো কালকে দেখা গেল না। শামীম ভাই একজন আর্জেন্টাইন ফ্যান, মনের অবস্থা কি সকাল থেকে এই পর্যন্ত? ফেসবুকে আসলে কি দেখলেন? আপনাদেরকে কি বলছে পাবলিক? আসলে যে কোনো দল ব্যাকফুটে গেলে প্রতিপক্ষের সমর্থকরা একটু উকি ঝুঁকি মারবে, ফেসবুকে নানাভাবে ট্রল করবে। আমি এটাতে ধাতস্থ এবং অভ্যস্ত, কারণ অতীতেও ফাইনালে হারার ব্যাপারও দেখেছি এবং গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ার ব্যাপারগুলো দেখেছি। সঙ্গত কারণে কিছুটা দাগ কাটলেও এটা যেভাবে আপনারা ভাবছেন ঠিক সে আমার কাছে রিয়াকশনটা এমন হয়নি। এটা সাধারণ দিনের মতোই গেছে, কারণ দিন শেষে ভাবি এটা নিছকই একটা খেলা, এবং এটা যে কোনো বিশ্বকাপটা হলো একটা কাটাঘুরির মতো, একবার এদিকে আরেকবার ওদিকে। এই পর্যন্ত আমার মেমোরি ভুল না করলে 8টি দল এই বিশ্বকাপ ভাগাভাগি করে নিয়েছে, সেটা ল্যাটিনের 3টা দল এবং ইউরোপের 5টি দল। এই দলগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, সঙ্গত কারণে যে এটা একেবারে শেষ হয়ে গেছে, মিশনটা একেবারে শেষ হয়ে গেছে, এটা ভাবাটা ভুল হবে। কারণ আরও সামনে সময় আসবে, সব কিছু ডিপেন্ড করে হলো একটি দল নিজেদেরকে বিশ্বকাপের কন্টেন্টার হিসেবে কিভাবে গড়ে তুলবে সেই মানসিকতার উপরে। নামাজুল ভাই, আর্জেন্টিনা কোন জায়গাটায় ধরা খেয়েছে? যখন একটা টিমের পরাজয় হয় তখন আসলে কারণ একটা দুইটা থাকে না, আপনি খুঁজলে সিরিজ অফ কারণস পাবেন, একটা দুইটা তিনটা এরকম। তারপর উল্লেখযোগ্য বলতে আর্জেন্টিনা প্রথম থেকে অফ দ্য বলে খেলার টার্গেট নিছে, কয়টোকে তোমরা অফ দ্য বলে খেলো। সেই অফ দ্য বলে খেলতে গিয়ে বড় ভুলটা করছে, এই হিসাবে টার্নিং পয়েন্ট ছিল এনজোর রেড কার্ডটা, যেটা অবশ্যই ব্যাকফুটে ঠেলে দিয়েছে টিমকে। তবে এই টিমটার যে সেট আপ, ওরা অফ দ্য বলে কতটুকু ক্লিনিক্যাল হইতে পারতো এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ ওরা কিন্তু ইদানিংকালে এরকম অফ দ্য বল খেলে নাই একটাও, বিশ্বকাপে তো কোনো খেলাই অফ দ্য বল খেলে নাই। বরং ওদের শক্তির জায়গাটা ছিল কামব্যাক করে উইন করা। এইটার উপর যদি অন্যভাবে স্কলানি যদি গেম প্ল্যান করতো তাইলে হয়তো খেলাটা অন্যরকম হতে পারতো, আরো ফাইটিং অন্য কিছু আমরা দেখতে পারতাম, এমন আছে একটা বিগ স্কোরিং ম্যাচ দেখতে পারতাম। তো এই জায়গায় এর চেয়ে বেশি আপাতত আমি কিছু বলবো না। ওই স্কলানির গেম প্ল্যান এবং এনজোর শামীম ভাই আপনার কাছে কি মনে হয়, প্রিয় দল হেরে গেল, শিরোপা হাতছাড়া হলো, ভুলটা আসলে কোথায় ছিল বা কি মনে হচ্ছে? ভুলটা ছিল আপনি একটা যদি চিত্রনাট্য থাকে, এটা দিয়ে আপনি একটা বা দুইটা বা তিনটা নাটক বানাতে পারবেন। চিন্তা যদি করেন যে এই নাটক আরো বেশি হবে একটা স্ক্রিপ্ট দিয়ে, সেটা কিন্তু হবে না। এবং প্রত্যেক দিন যে কামব্যাকের যে একটা সংস্কৃতি আর্জেন্টিনা গড়ে তুলেছিল, এটা একটা না একটা জায়গায় কিন্তু থামতে হতো। এবং গতকাল আর্জেন্টিনার ব্যাপারটা সেই দিকেই কিন্তু টার্ন করেছে। এবং একটু আগে যেটা ভাই বললেন যে
এনজোর যে রেড কার্ড রেড কার্ডটা, এটাই ছিল কি বলে স্পেনের হাতে খেলাটাকে তুলে দেওয়ার টার্ম কার্ড। আর স্পেনের মতো একটি দল এই সুযোগটা নিবে এই কারণে, কারণ স্পেন এই পর্যন্ত স্পেনই একমাত্র দল যারা 2টা বিশ্বকাপের ফাইনালে গিয়ে 2টাতেই জিতছে, অর্থাৎ তাদের জীবনের তৃতীয় কোনো ফাইনাল কিন্তু আসেনি। নাই। এই দলটার মধ্যে কিন্তু বার্সার একটা জিন আছে, আপনি খেয়াল করে দেখবেন 2010-এ স্পেন যেই টিমটা গড়েছিল এখানে 8 জন বার্সেলোনার খেলোয়াড় কিন্তু ছিল, এবং এবারও 7 জন আছে এখনো পর্যন্ত। এবং মূলত টিকি টাকার যেই একটা ভার্সন সেটাই কিন্তু তারা মাঠে প্রডিউস করেছে। আপনি কখনোই একটা জাতীয় দলকে একটা ক্লাবের চাইতে বড় ভাবতে পারবেন না, এই কারণে যে তারা যে ওভারসিজ খেলোয়াড়গুলো যে রিক্রুট করে বিভিন্ন দল থেকে, কিন্তু সেরা সেরা দলের খেলোয়াড় এনে কিন্তু একটা পসরা বসায়। সঙ্গত কারণে স্পেনে বার্সার যে ফরেন রিক্রুটের আধিপত্য কিন্তু রিয়াল মাদ্রিদ বা অন্যান্য দলে যেমন ছিল এমন না, কিন্তু মোটামুটি একটা সীমিত কোয়ান্টিটির ওভারসিজ রিক্রুট করে কিন্তু তারা বার্সেলোনার গড়ে তোলে। সঙ্গত কারণ লা মাসিয়ার যেটা বার্সেলোনার একাডেমি, এই লা মাসিয়া থেকে উড়ে আসা খেলোয়াড়গুলো কিন্তু বার্সেলোনায় বেশ জেকে বসে নিজেদের প্রোফাইলটাকে কিন্তু অনেক উপরে নিয়ে যায়, এবং এই বার্সেলোনার জিন দিয়েই কিন্তু স্পেন 2টি বিশ্বকাপের ফাইনালে গিয়ে এই স্পেনকে 2টি শিরোপা এনে দিয়েছে। আমি অতীতে স্পেনের খেলা অনেক দেখেছি, এই প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান বার্সেলোনার, এটা কিন্তু ওভারলুক করা যাবে না। বার্সেলোনার কৃতিত্ব, বিশ্বকাপ জয়ের পেছনে কিন্তু বার্সেলোনার কৃতিত্ব আছে। তাহলে অবশ্যই আপনি এটাকে ওভারলুক করতে পারবেন না। মাহমুদুল ভাই, 65 আর 35 এই 2টা পরিসংখ্যান হচ্ছে আর্জেন্টাইন ভার্সেস স্পেনের বল পজিশন। মানে বল পজিশনে স্পেনের ধারে কাছেও আসতে পারেনি আর্জেন্টিনা, কেন এটা? ধারে কাছে আসতেও চায় নাই, যেহেতু তারা অফ দ্য বলে খেলবে, ওরা হারাম বল খেলবে। স্পেন বল পজিশনে থাকবে, অ্যাটাক করবে। আর্জেন্টিনার স্ট্র্যাটেজি ছিল সেটাকে ডিফেন্ড করা, অফ দ্য বলে ডিফেন্ড করা। তো এখানে পজিশনটা মানে এমনি তো স্পেন আগে থাকতো, মানে এটা আরও মানে ডিফারেন্সটা বাড়ায় দেওয়াটা, বরং আর্জেন্টিনাই বলছে তোমরা খেলো, আমরা অফ দ্য বলে থাকি, এই জন্য বাড়ছে। দ্বিতীয় কথা হলো, যদি দুই দলই মানে পজিশন বেস মানে বল পজিশন বেস খেলতে যেত, তাইলেও হয়তো দেখা যেত স্পেনই আগায় থাকতো। সেটা হয়তো তখন 65-45 বা 50-55 বা এইরকম হয়তো 45-50 এইরকম থাকতো। উইথ বল এই স্পেনিশ টিমটার সবচেয়ে বড় 2-3টা ফিচার আমি বলি। 1 নাম্বার ফিচার হলো এরা সেই ওই যে টিকি টাকা, শামীম ভাই যেটা বললো, টিকি টাকা যে ফুটবলটা, এটা ছিল ওয়ান টাচ ফুটবল। এটারই একটা ভাষণ এখন পর্যন্ত স্পেন খেলে। স্পেনের এটা জেনেরিক হয়ে গেছে বলা চলে। 10-এ যেই বিশ্বকাপটা জিতলো, 8-এ যে ইউরো জিতলো, ওখানে শুধু পেসিভ টিকি টাকা ছিল, শুধু ছোট ছোট ওয়ান টাচ করে করে মনে করেন 3টে এদিকে 3টে এদিকে ঘুরে ঘুরে 3 জনের একটা মানে ত্রিভুজ করে বলটা আগাইতো। এইবার যেটা হয়েছে সেই টিকি টাকাতে কিন্তু ওরা নাই, ফুটবলটা অনেক আগাইছে। 14-তে মনে করেন যে জার্মানি যে প্রেসিং ফুটবলটা আনবো, এখন মোটামুটি সব দলই প্রেসিং ফুটবল খেলে। স্পেনের সুবিধাটা হইল স্পেন এতটাই ফ্লুইড ফুটবল খেলতে পারে, আমি একদম নির্দ্বিধায় বলতে পারি এই টুর্নামেন্টে একমাত্র 100% প্রেসিং রেজিস্ট্যান্ট টিম স্পেন, যাদেরকে আপনি কোনো রকম প্রেসিং দিয়ে, এটা আপনি জোনাল প্রেসিং দেন, ইন্টেন্সিভ হাই প্রেসিং, কোনো তো ওরা ওয়ান টাচেবল বাইর করে নিব, বুঝছেন? এই যে বাইর করে নেওয়ার ক্ষমতাটা, এই জন্যই এই মনে করেন আপনি ফ্রান্সের কথা বলি বা কালকে স্কলানির কথা বলি, প্রেসিং দিয়ে ওদেরকে আটকাতে চেষ্টা করে নাই। ওরা পজিশন কমাইয়া ডিপে নাইমা জোনাল প্রেসিং করে করে ঠেকানোর চেষ্টা করছে, নাইলে এদেরকে আপনি আটকে দিতে পারবেন না। ওকে শামীম ভাই, মেসি তো একটা বিশ্বকাপ জিতেছে এর আগে, আর এই বিশ্বকাপটা জিতলে সবার চেয়ে ধরাছোঁয়ার বাইরে মানে একটা অমরত্ব লাভ করতো। সেখানে মেসি একটা বড় ধাক্কা খেয়েছে, মানে প্রত্যাশার বাইরে একটা রেজাল্ট পেয়েছে আর্জেন্টিনা। যে এরকম একটা খেলা হবে এটা তারা আসলে আশা করতে পারেনি। মানে ফাইনাল ম্যাচে ফাইনালের মতো কি খেলতে পেরেছে, আপনি কি দেখেছেন? দেখুন, আমি অতীতে যতগুলো বিশ্বকাপ দেখেছি এক্সেপ্ট 2022, 2022 ছাড়া আমি কোনো ফাইনালকে মানে
এত শেকি দেখিনি, মানে ফাইনাল খেলাটা মূলত মেরমেরে হয়। মেরমেরে। অতীতে যে কোনো ফাইনাল সবাই আগে নিজেকে ডিফেন্ড করে যে প্রতিপক্ষ যাতে গোল করতে না পারে, এবং নিজেরা যদি কোনো গোল করে সেটাকে জিয়ে রাখার না, অর্থাৎ গোল কনসিড করার মানসিকতার কারণেই কিন্তু ফাইনাল ম্যাচগুলো মেরমেরে হয়। এবং এবারও যে মেরমেরে হবে এটা আমি আগে থেকেই ধারণা করেছিলাম। তবে আর্জেন্টিনার একটা ব্যাপার ছিল যে আর্জেন্টিনা বল পজিশনে কখন যায়, যখন সে 10-15 মিনিট যখন ঝড়ের গতিতে আক্রমণ করবে তখন কিন্তু আপনাকে বল পজিশনে সে যেতে দিবে না। কিন্তু এটা সব দলের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ দলটা মানতে হবে যে মিডফিল্ড নির্বল একটা দল স্পেন না, ওর সাথে কিন্তু আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন না, বা পারলেও সহসা পেরে উঠবেন না বলেই কিন্তু হারাম বল বা যেটাকে ডিফেন্সিভ ফুটবল বলে, এটা দিয়ে সে টাইম কিল করে সে টাই ব্রেকারে যেতে চেয়েছিল, যেখানে তার একটা বড় অস্ত্র ছিল এমি মার্টিনেজ। তাদের প্রত্যাশা এবং বিশ্বাস ছিল যে এই পর্যন্ত গেলে আমরা অন্তত এই কাপটাকে করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। এবং সেটা করতে গিয়ে যে ছোটখাটো ভুল হয়, একটা ভুল তো একটা বড় ডিজাস্টার বয়ে আনতে পারে। আর্জেন্টিনার ক্ষেত্রে সেটাই হয়েছে না, এটাই আমার কাছে মনে হয়েছে পুরো ম্যাচটা। আর্জেন্টিনা জালে মানে 12 বার আক্রমণ করেছে, মানে বল পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু ওইটার বিপরীতে একবারও স্পেনের জালে বল পাঠার চেষ্টাও করতে পারেনি, সেই সুযোগটাই স্পেন দেয়নি। এত দুর্দান্ত ফুটবল কিভাবে খেললো স্পেন? আমি স্পেনের সেমিফাইনালটাতে যান ফ্রান্সের সাথে, ফ্রান্স যেখান থেকে খেলা শুরু করলো প্রথমে কিন্তু অ্যাটাক দিয়ে শুরু করছিল। দেখবেন প্রথমে ফ্রান্স কিন্তু অ্যাটাকে গেছে, মিনিট 10 বোধহয় অ্যাটাকটা ছিল। আপনি তখন স্পেনের ইয়েটা দেখেন, মিড ব্লকে ছিল রদ্রি আর পাশে ছিল রুইজ, একদম এইরকম পজিশনে থেকে ডাবল পিভটে বল সব ঠেকাইছে। যতটা অ্যাটাক প্রথম করে দিতে যাইছে পুরা শটটাই অ্যাবজর্ব করছে ম্যাক্সিমাম রদ্রি। এই টাইমটা 10 মিনিট যাওয়ার পরে আস্তে আস্তে ওরা করলো কি, স্পেন খোলস সেরে বেরিয়ে তাদের অ্যাটাকিং ফুটবলে আসা শুরু করছে। আচ্ছা, এটা গেলো একটা ফিল্ড। ওই একই রকম কালকে আর্জেন্টিনা অ্যাটাক ওইভাবে করে নাই, কাজে ওই জায়গাটায় রদ্রি আর ডাবল পিভট দরকার হয় নাই। কিন্তু যেই কাজটা করছে স্পেন আপনার এই ফ্রান্সের সাথেও একই কাজ করছে। এই টিমটা আমি আগে বলছি যে ওরা খুব প্রেসিং রেজিস্ট, এটা ওদের একমাত্র গুণ না, ওরা এত ভালো প্রেসিং করতে জানে, প্রেসিংয়েও এত সাবলীল ওরা, মানে স্পেনের ফ্রান্সের মতো দলকে মনে করে প্রেসিং দিয়ে একদম পাগল বানায় ফেলেছে। কালকেও একই কাজ করছে, যখন অফ দ্য বলে ছিল, কিন্তু যখনই আর্জেন্টিনার বল পাইছে সাথে সাথে ওরা প্রেসিং দিয়ে ফেলছে। মানে ওই পাসিং লাইন, প্রেসিং বলতে ডাইরেক্ট ইয়েনাগুলো পাসিং লাইনগুলো বন্ধ করে দিছে। এই জায়গায় স্পেন ফ্রান্সের খেলার সাথে একটা জায়গায় মিল আছে, দুইটা জায়গায় মিল আছে আমি বলি। এক নাম্বার হলো ওই দিন ফ্রান্সের সামনে ওলিশে ছিল, ওই পিছন থেকে ওদের চিন্তা করছিল ওলিশে পর্যন্ত বলটা পৌঁছাই, তাইলে কাজ হবে। ওলিশেকে একদম প্রচণ্ড ইয়াতে রাখছে, গার্ডেও রাখছে, ওলিশে পর্যন্ত বলও আসতে দেয়নি। ওলিশে পর্যন্ত বল নাই, মানে সামনে ডেম্বুয়ার ইয়ার কাছে বল যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ডেউডুর কাছে বল যাওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা, কালকে একই কাজ করছে মেসির কাছে, ওরা জানে যে মেসির কাছে বল যাবে, মেসির কাছে বলের লাইনটা একদম বন্ধ করে রাখছে। যখনই আর্জেন্টিনা যে দুই জায়গায় বল উইন করে নাই ভিতরে তা না, বলটা বন্ধ করেছে, মেসির কাছে যাইতে দেয় নাই। ঠিক সেম খেলা সেকেন্ড হাফে খেলছিল, এই ফ্রান্সকে আর্জেন্টিনা খেলাইছিল। এই ডেম্বেলে আর ঢুকে একটু সার্টেন সাইড দিয়ে রাখছে, দুই সাইডে পকেটের মধ্যে ইচ্ছাকৃতভাবে মনে হলো যে সাইড দিয়ে রাখছে, ওখানে বল দেয়, দিলে ওখানে খেলে ওখানে ক্লোজ করে দেয়। কালকে মেসিরও এই কাজটা করছে, এক সাইডে অল্প একটু জায়গা দিয়ে রাখছে, মেসি পাইলে ওই জায়গাটা দিয়ে দেখবেন রাস্তার ডান পাশ দিয়ে একটা দৌড় দেওয়ার সুযোগ দিয়েছে, এর বেশি যাইতে আটকে দিয়েছে। এটা আমার মনে হয়েছে গত খেলা দেখে এটা প্রি প্ল্যান্ড, বুঝছেন। আর এই যে আপনি যেটা বললেন যে শটগুলো নেয় না, ফ্রান্স স্পেন এ পর্যন্ত কয়টা গোল খাইছে? একটা গোল খাইছে, একটা গোল খাইছে না। স্পেনের সবচেয়ে মজার জিনিসটা হলো ওরা যখন অ্যাটাকটা যায়, এত লেথাল অ্যাটাক দেখতে খুব সুন্দর লাগে। ওদের খেলাটা তো মেনলি স্ট্রাকচারাল খেলা, কে কোথায় বল দিবে একদম জানে। একটা প্লেয়ারের কাজ স্ট্রাকচারাল ফুটবলে, একটা প্লেয়ারের কাজ কি, আপনি আপনার জায়গা যেখানে আপনার দায়িত্ব স্ট্রাকচার দেওয়া আছে আপনি ওখানেই থাকবেন, ওই জায়গার ফাঁকা স্পেসটা আপনি দখল করে রাখবেন, অকুপাই করে রাখবেন, ফাঁকা স্পেস ছাড়বেন না। বল আপনার কাছে আসবে, বলের পিছনে আপনি দৌড়াইতে হবে না।
এই যে ফেরান টোরেস দাঁড়াইছিল, কিন্তু ওখান থেকে বলটা আইছে, ফেরান টোরেস কিন্তু গোল করেছে। ফেরান টোরেস কিন্তু বলের জন্য পাগল হইতে হয়নি, জায়গায় দাঁড়াইছিল। স্ট্রাকচারাল ফুটবলে বেসিক এটা। তো ওরা স্ট্রাকচারাল ফুটবলের সাথে করে কি, মোটামুটি 3টে প্লেয়ার এমন স্ট্রাকচারে থাকে, যদি আমরা ফাইনাল থার্ডে বল লুজও করি, কাউন্টার যে দিবে ওই 3 জন আগেই বলটা ঠেকায় দেয়, অথবা 2 জন অন্তত এমন থাকে, তখন পিছের ডিফেন্স 3 জন ঠিক থাকে, একজন একটু আগে থাকে, 2 জন ওই যেদিকে বল দিব ওইটা কভার করার জন্য ব্যাকআপ থাকে। মানে এই ইয়াটা টোটাল গেমটা আপনি মনে করেন প্রেসিং রেজিস্ট করে পাস দেওয়া, ওয়ান টাচ ফুটবল খেলা, বা বল ছুটে গেলে প্রেসিং দেওয়া, অথবা যে সেট আপটা রাইখে আপনার কাউন্টার ঠেকানো। কাউন্টারে কিন্তু মূলা ঝুলে রাখছে, মাঝ মাঠে এসে আপনার ডিফেন্স উঠে দিয়েছে, হাইলাইন ডিফেন্স, কিন্তু আপনি পিছনে বল দিতে পারতেছেন না। মানে এটা যে কতটুকু ওয়েল ড্রিলড এবং ওয়েল প্রিপেয়ার্ড স্পেন দল, এটা দে লা ফুয়েন্তে এবার দেখাই দিছে। এটা যারা কোচ, যারা ভালো ফুটবল বুঝে, ওনারা বুঝবেন এটা। আমরা তো সাধারণ দর্শক, খালি চোখে আমরা একটু দেখছি, অন্যরা আরো ভালো বুঝবেন। ওকে শামীম ভাই, এটা কথা আছে ওস্তাদের মায়ের শেষ রাইতে স্পেনের কোচ আর আর্জেন্টিনার কোচ, গুরু আর শিষ্য। গতকালকে আমার গেস্ট বলেছিল যে গুরুর কাছ থেকে শিষ্য সবই পেয়ে গেছে, গুরুর ভিতরে কি আছে না আছে শিষ্যর সবই জানা, তারপরেও তো গুরুই, গুরুর কাছেই তো হাঁটতে হলো শিষ্যকে, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন আসি, সেটা হচ্ছে মেসিকে সর্বশেষ এরকম খালি হাতে কোন বিশ্বকাপে ফিরতে দেখেছেন? খালি কিছুই পায় না হাতে মেসি। 2010 কিছুই পায় নাই। 2010-এ 10টাই বেশি ছিল। ওই বছর 2010 ওই বছর মূলত ডিয়েগো মারাডোনা কোচ ছিল, তো মেসিকে ফরওয়ার্ড থেকে বোধহয় একটু নিচের দিকে, অর্থাৎ ডাবল পিভটের জায়গায় কিন্তু ওকে কিন্তু শিফট করেছে। সঙ্গত কারণে আপনি যখন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে গড়ে তুলবেন, আপনার কিন্তু একটা সুইটেবল পজিশন থাকবে, যে এই পজিশন থেকে আমি বলটাকে এইভাবে অপারেট করব, বা এইভাবে বল পাস দিব, বা এখানে থেকে এইভাবে ব্যাক পাস করব। সেই জায়গাটায় মারাডোনা রাখেনি। আপনাকে মাথায় রাখতে হবে, একজন ভালো খেলোয়াড় যে একজন ভালো কোচ হবে এমন কোনো কথা নেই। আমি অতীতে বলতে পারি, যেমন এসি মিলানের একজন কোচ ছিল আরিগো সাচ্চি, যাকে বলা হতো ইটালির ফুটবলের মগজ। এই ভদ্রলোক কিন্তু কখনো প্রফেশনাল ফুটবল খেলেন, এমনকি হোসেন মরিনহো কিন্তু প্রফেশনাল ফুটবলার ছিল না, ওনারা অ্যামেচার ফুটবলার ছিল। ফুটবলই খেলে, কিন্তু কারণ ও জানে যে আমি এই জিনিসটা পারি না, কিন্তু ও এই জিনিসটা পারে। ওকে প্রপারলি ইউটিলাইজ করাটা হলো একটা কোচের সবচেয়ে বড় গুণ, এবং এগুলোর কারণেই মারাডোনা বড় খেলোয়াড় হতে পারে, কিন্তু ওই গুণটা মিডিওকার কোচও ছিল না। মিডিওকার কোচও ছিল না। সঙ্গত কারণে কোচের যে অনুর্বর মস্তিষ্কের খেসারতটা 2010-এ মেসিকে কড়ায় গন্ডায় গুনতে হয়েছে, এবং ওইটাই একমাত্র বছর যে বিশ্বকাপে মেসি কোনো গোল করতে পারেনি। শামীম ভাই, জি, ভালো কথা বলেছেন। এবার মাহমুদুল ভাইয়ের কাছে আছি। স্পেনের কাছে আর্জেন্টিনা হারার পর বিদায়ের ইঙ্গিত দিয়েছেন স্কলোনি, মানে তিনি আর কোচিং করাবেন না আর্জেন্টিনাকে। স্কলোনি সরে গেলে আর্জেন্টিনা ফুটবলটা একটু ব্যাকফুটে চলে আসবে কিনা? স্কলানি যদি থাকেও, তারপরেও একটু ইয়ে তো হবেই। যেমন কয়েকটা প্লেয়ার তো সরতেছে, মেসি সরে গেছে, চলে যাবে, দিবু মার্টিনেজও মনে হয় সরে গেছে না, আরো এরকম কিছু মনে করেন প্লেয়ার আছে যাদের বয়স হয়েছে। আর্জেন্টিনা এখন আবার একটা ওভারহোলিং ফেজে পড়বে, ওদের নতুন মানে পাইপলাইনে প্লেয়ার আছে, আসতে পারবে, সেটাকে আবার গুছায় একখানে করে, সেটা যদি স্কলানি করতে না চায় অন্য কেউ আসবে। আর্জেন্টিনাতে ভালো ভালো কোচ থাকে, তাই ওইভাবে গুছাই নিতে হবে, এটা সময় লাগে। স্পেনের দেখেন না, 10 রানে যেই সোনালী প্রজন্ম প্লাস এটা চলে যাওয়ার পরে স্পেনে ফাইনালে আসতে কত বছর লাগছে। স্পেন কিন্তু ওই 14-তে দেখেন 28 টিকি টাকাই ধরে খেলতে গেছিল, কিন্তু এই আপনার দেহলা ফুয়েন্তে যেটা কাজ করছে, যে দেখছে না ওই পেসিভ টিকি টাকায় কাজ হবে না, পেসিভ টিকি টাকার সাথে খালিয়েছে, সে 2টা উইংয়ে কাজ করাইছে, 2টা উইং ভিতরে চাপ দিছে, ওই দিক দিয়েও প্রেশার দিয়ে আপনার 2 ফুল ব্যাককে প্রেশার দিছে, সামনে দিয়ে প্রেশার দিয়েছে, যখন ওই দিকে প্রেশারে ভিতরে বক্সে প্লেয়ার ঢুকাইছে। মানে এইভাবে সে টিকি টাকার সাথে ওয়ান টাচ ফুটবলের সাথে 2টা উইংকে সে ইউজ করছে, কইটা নতুন একটা কাজ করছে। প্লাস সবচেয়ে বড় কাজ যেটা বললাম, যে প্রেসিংটা এত সুন্দর। স্পেনের সাথে আমি ফ্রান্সের সাথে বলতে ভুলে গেছি, 3 জন দৌড়ায় যেত, এট এ টাইম 3 জন দৌড়ে যেত। আপনি যে খেলাটা একটু হাইলাইট দেখেন, আর আপনি ঘড়ি দিয়ে দেখেন একটা প্রেসিংয়ে বলটা ছুটার সাথে কয় সেকেন্ডের মধ্যে পলিশিকে ওরা কভার করে ফেলছে।
মানে ট্রিমেন্ডাস একেবারে প্রেসিং দিছে ওরা। ওদের প্রেসিং তো দেখলেনি। সবচেয়ে বড় কথা কি, দেশমের মতো কোচ বা স্কলানির মতো কোচও ওদের সাথে মানে খেলতে চায় না, ওদেরকে উল্টা প্রেসিং দিতে চায় না। এবার চিন্তা করেন যে এটাও কিন্তু একটা স্বীকৃতি, এই যে চলে আসা, মানে স্কলানি প্রথম থেকেই হারাম বলে চলে আসা, এটাও কিন্তু এক ধরনের ব্যাকফুটে চলে আসে, স্বীকৃতি যে তোমাদের এই জায়গাটা বেশি হলো, আমরা তোমাদের সাথে নেক টু নেক ফাইট দিতে পারবো না। কোচ হিসাবে এটা স্বীকৃতি। ওকে শামীম ভাই, জি মেসি বিদায় নিবে, জি মেসির সাথে আরো অনেক সতীর্থরা বিদায় নিবে, আর্জেন্টিনার দলটা অনেকটা ভেঙে যাবে। মেসি যে কয়দিন আর্জেন্টিনা ছিল, এক বলা চলে যে সোনালি সময় পার করেছে আর্জেন্টিনা। মেসি যখন চলে যাবে, এই দলটা ভবিষ্যৎ কি হবে, বিশ্বকাপের মতো আসরে এই দলটা কতদূর যাবে, এই দলটা তৈরি হইতে কেমন কোচের প্রয়োজন হবে? আমি আপনাকে একটু 2002-এ নিয়ে যাই। আর্জেন্টিনা তখন যারা ফুটবল বোদ্ধা তারা বলেছিল আর্জেন্টিনা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে জাপান এবং কোরিয়ার মঞ্চে হাজির হয়েছে। ওইখানে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারেনি। ফলে আপনি যদি মনে করেন যে একটা দল থেকে 3-4 জন খেলোয়াড় যদি এক্সপাঞ্জ হয়ে যায়, তার রিপ্লেসমেন্ট যদি আসে, তখন কিন্তু দলটা কিন্তু কম্বাইন্ড দলে পরিণত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এটা হলো 2006-এ যদি ভাগ্য বিড়ম্বিত না হতো, জার্মানির সাথে সেই গোলকিপার যদি আহত না হতো এবং রিকোলেমকে যদি মাঠ থেকে তুলে নিয়ে না যেত, তাহলে ওই বিশ্বকাপটার সবচেয়ে বড় দাবিদার ছিল আর্জেন্টিনা এবং মাঠে তার পারফরমেন্সটা কিন্তু সেভাবেই ছিল, নামের বিচারে সেরা টিম ছিল। আপনার তখন একটা কম্বাইন্ড দল হবে, আপনি একজন খেলোয়াড় 20 আরেকজন 16, সেটা হবে না, সবাই 15-16-এর মাঝখানে থাকবে, বোঝাপড়াটা খুব ভালো থাকবে। আপনি যে প্রতিশ্রুতিবান খেলোয়াড় যে এখন পাইপলাইনে নাই, এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। এই কারণে যে তখন নিকো পাজ, বার্কো বা সিমোনির ছেলে আছে, এরা যখন এই দলে যখন সেনেসি আছে অনুকূল বয়সে, এবং এর মধ্যে তো আপনার রোমেরোরাও কিন্তু কি বলে তখন ভাটির দিকে যাবে না, তখন তারা মোটামুটি প্রাইম ফর্মের কাছাকাছি থাকবে। সুতরাং আপনার ওই দলটা যে কম্বাইন্ড হবে না, এটা আগে থেকে কিভাবে বলি? এটা আর্জেন্টিনা এবং ব্রাজিল সব দলের ক্ষেত্রেই, বা এখন জার্মানিও পড়ছে, একটা ট্রানজিশন পিরিয়ডে পড়ছে, পালা বদল হচ্ছে। আপনি এদের হাতেই দেখবেন আবার সামনের বিশ্বকাপটা উঠবে। এটা বিশ্বকাপে এই যে 8টি দল এই পর্যন্ত কতগুলো দল খেললো, আপনি কি বলে এই বছর হয়তো চান্স পায় না, আবার ও চান্স পায়, প্রায় 60টির মতো দল কিন্তু বিশ্বকাপে কিন্তু এই পর্যন্ত পার্টিসিপেট করেছে। তার মধ্যে 8টি দলই বিশ্বকাপে চুমু দেওয়ার স্বাদ নিয়েছে। সুতরাং এই দলগুলো যে আপনার সামনে বিশ্বকাপ পাবে না বা ভেঙে চুরচুর হয়ে যাবে, এটা অন্তত আমি বিশ্বাসে নিতে পারি না। ওকে মাহমুদুল ভাই, আপনার কাছে একটু ব্যাখ্যা আসে এই প্রসঙ্গে। মেসি দলে থাকলে তাকে নিয়ে প্রতিপক্ষরা আলাদা একটা প্ল্যান করতো, তাকে মার্ক করার জন্য 2-1 জন প্লেয়ারকে সবসময় তার পেছনে থাকা লাগতো বা তারে মার্ক করার জন্য আশপাশে থাকতো। মেসি অবসরে গেলে আর্জেন্টাইন দলের যে একটা হাইপ ছিল বা মেসির মতো তারকা এই দলটাতে আদৌ তৈরি হবে কিনা, বা মেসি ছাড়া এই আর্জেন্টিনা মানে কতটা ভয়ঙ্কর হবে? নিঃসন্দেহে মেসি তো সেরা একজন প্লেয়ার না। আমার 12টা বিশ্বকাপ দেখা হয়েছে, তার মধ্যে 6টাই মেসির। এত লং, মানে 6টা বিশ্বকাপ খেলা একটা প্লেয়ার এত বড় তো হয় না, মানে এত বড় কেরিয়ার সাধারণত দেখা যায় না, তাও টপ লেভেলের কেরিয়ার, এমন না যে নামের উপর খেলে গেছে, তা না। তো এরকম একটা জায়গা ভয়েড হইলে সেটা পূরণ করা তো অবশ্যই কষ্টকর ব্যাপার, সাধারণত পূরণ হয় না। হয়তো আবার এরকম কেউ উঠে আসলে, যেমন ম্যারাডোনা অনেকদিন পর আবার মেসি উঠে আসলে, এরকম আর কি, এরকম হয়। তো ওই রকম মেসি আরেকজন পাওয়া যাবে কিনা বা ওই রকম কে আসবে, সেটার থেকে বরং বোঝা উচিত যে আর্জেন্টিনার মেসিরা না থাকলে এমন একটা টিম ওরা করতে পারবে যাতে মেসি নাই বা ওরকম নাই, কিন্তু তাদের টিম ইউনিটি ভালো থাকলে এবং তাকে যদি যোগ্য লিডারশিপ দেওয়া যায়,
তাহলে সেই টিম ভালো করে। আপনি স্পেনের জিনিসটাই দেখেন না, একমাত্র ওখানে লিডার বলতে বয়স খুব একটা বেশি না, কিন্তু ফাদারলি ফিগার বলতে রদ্রি একাই, বাকিগুলো বয়সে একটু কম। হ্যাঁ, আপনি লামিনকে ধরতে পারেন, এক্সট্রা অর্ডিনারি, এখনো উঠে নাই, বয়স কম, মানে ইয়াতে আছে, ট্রানজিশনে আছে উপর দিকে উঠার। টিমটারে কিভাবে একসাথে রাখছে, সামনে থেকে লিড দিছে, এই টিমটা ফাইনাল পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাব, অনেকেই তো কল্পনা করে নেই। তো টিম ইউনিটি ধরে রাখতে পারলে, কোচের যদি আপনার প্ল্যানিংটা ঠিক থাকে, কোচ যদি ঠিক মতো প্ল্যান করতে পারে, যেমন কালকে স্কোলানি দেখবেন মাঠের বাইরে অত্যন্ত চুপ, দেখছেন না, ইয়ার সাথে উইনিং গোল করছে স্কোলানি, এরকম চুপ। এই কামনেসটা যদি কালকে সে এনজোর মধ্যে দুইজনের মধ্যে পিছে ঢুকাইতে পারতো, তাহলে তো এই রেড কার্ডটা হইতো না। আমি কি বলতে বুঝছেন তো, মানে শুধু কোচের ইয়া থাকলেই হয় না, কোচের কিছু ইয়া ভিতরেও দিতে হয়। স্পেন যেমন এই যে স্পেনের মধ্যে এই জিনিসটা ইয়া দিয়ে দিছে, ওরা কখনোই ফ্রাস্ট্রেট হয় না, কারণ ওরা জানে আমরা 1 গোল 1.5 গোল দিয়ে জিততেছি, আমরা 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 অ্যাটাকার পর অ্যাটাক করে যাবে, এক সময় গোল পাবো, ওরা 2 গোলে বেশি মনে কোনো খেলা পায়ও নাই, তাই না? এমন কিন্তু ওদেরকে ফ্রাস্ট্রেট করতে পারবে না। স্পেন টিমের এইবার সবচেয়ে বড় গুণ ছিল ওদেরকে ফ্রাস্ট্রেট, কোনো টিম ফ্রাস্ট্রেট করতে পারে নাই। অফ দ্য বলে খেলা হোক, ফিজিক্যাল খেলা হোক, কোনোভাবে গোল আটকে দেওয়া হোক। একমাত্র বলতে গেলে পর্তুগালি একটু অনেকক্ষণ ফ্রাস্ট্রেট করছিল, গোল পায় নাই, তার শেষ মুহূর্তে পর্তুগালে বলে গোলটা বাইর করে দিচ্ছে। ওই যে ফ্রাস্ট্রেট হয়ে গেলে কিন্তু গোলটা পাইতো না, শেষ মুহূর্তে বাইর করে দিচ্ছে। শামীম ভাই, বাংলাদেশে তো এই মুহূর্তে সবচেয়ে বেশি ফ্যান আর্জেন্টিনার, ধারণা নিঃসন্দেহে আর্জেন্টিনা বেশি, মানে দেখা যায় আর কি। প্রিয় দলের এরকম একটা ধাক্কা খাওয়ার পর এখন আপনারা মানে কতটা হতাশ হয়েছেন, আর হচ্ছে যে আশা করেছিলেন যে 3 স্টারের জায়গা 4 স্টার বসবে, এই জার্সিটা ওরা 4 বছর পড়তে পারবেন, কতটা আশাহত হয়েছেন? আর হচ্ছে যে মেসির কান্না ভেজা চোখ দেখে তখন নিজেরও কান্না পেয়েছে কিনা? কষ্ট তো লেগেছেই, কারণ ওর শুরুটাও আমি দেখেছি। আমি তখন জাপান প্রবাসী ছিলাম, লাইভ খেলা ছিল অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে। তাকে তখন কোচ ছিল, বার্সেলোনার কোচ ছিল সম্ভবত ফ্রাঙ্ক রাইকার্ড, আমার মেমোরি ভুল না করলে। হ্যাঁ, রাইকার্ড ছিল তখন, বোধহয় ভ্যান বোমেল ছিল একটা ডাচ প্লেয়ার, ওর জায়গায় চেঞ্জ করে নামালো। দেখলাম ছোটোখাটো একটা খেলোয়াড় সারাক্ষণেই রোনালদিনোর আশেপাশে থাকতে ভালোবাসে, রোনালদিনোর যে একটা স্নেহের যে একটা হাত প্রসারিত করে মেসির দিকে। ধারণা করতে পারিনি যে এই ছেলে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে তার ফুটবল মিশনটা শেষ করবে। আমি যেটুকু দেখেছি যে প্রত্যাশার চাইতে অনেক অনেক বেশি ভালো খেলেছে। সেদিন কিন্তু ধারণা করতে পারিনি যে অন্য 10 জনের মতো খেলোয়াড়ই একটা বার্সাতে আসছে, নতুন রিক্রুট হয়েছে, হয়তো এই মনে করবে। কিন্তু পরে দেখা গেল বার্সার মূলত লিডারশিপটা কিন্তু ওর হাতে চলে গেল। এবং মেসিকে একজন কোচ কিন্তু কখনো ডিরেকশন দেয় না, এখান থেকে যে ওইখানে যে শিফট করবে, ওইখান থেকে গিয়ে পাস করবে, এখান দিয়ে ডায়াগোনাল পাস করবে, এরিয়াল দিবে না। মেসি এমন একটা খেলোয়াড়, মেসি কিন্তু স্কোরার না। মেসি রিবাউন্ড শট থেকে গোল করতে পারে, ট্রেডমার্ক ফ্রি কিক থেকে গোল করতে পারে, হাইট কম থাকলেও মাঝে মাঝে এরিয়াল বলে জাম্প করে গোল করতে পারে, স্ক্যাটিং করে গোল করতে পারে। অর্থাৎ জায়গাটা ওর না, জায়গাটা নাম্বার 9 না, নাম্বার 9 ফলস 9-এর রোলটাও যে এত চমৎকার ভাবে মেসি যেটা তার যেটা শো করেছে। আমি ওয়ার্ল্ডে কোনো খেলোয়াড়কে মানে মেধাবী হওয়া এবং মেধার পরিস্ফুটন ঘটার একটা ব্যাপার আছে, তার চাইতে অনেক অনেক বেশি ছিল। তো এই ধরনের একজন খেলোয়াড়ের যে পায়ের যে কারুকাজ বা তার দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ের প্রদর্শনী, ডিফেন্স চেরা পাস, এগুলো দেখতে পারবো না, মন থেকে একটু খারাপই লাগে। ওকে মাহমুদুল ভাই, ইয়ার আফটার ইয়ার গোল তো করেই গেছে, 20+ গোল তো আছেই মেসির। এবারে বিশ্বকাপটা মানে আপনারা তো অনেকগুলো বিশ্বকাপের সাক্ষী দেখেছেন, অনেক খেলা মাঠে গিয়েও দেখেছেন হয়তোবা। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটা জায়গা বলতে ভুলে গেছি। আসলে আর্জেন্টিনা যেটা বললেন যে মারাডোনার পরে যে মেসি, না এই ধরনের প্লেয়ার না আসলে হবে কিনা, আমি একটু এটা যোগ করছি, আমি সময়টা একটু চেয়ে নিচ্ছি। আমি কিন্তু মেসি বা মারাডোনাকে দেখে কিন্তু আর্জেন্টিনার ভক্ত হইনি, আমি ভক্ত হয়েছি মারিও ক্যাম্পেসের খেলা দেখে।
আর্জেন্টিনায় 78-এ মারিও কেম্পেসের মূলত একক নৈপুণ্যে কিন্তু আর্জেন্টিনা অনেকটা সেমি একক, নট একক বলা যাবে না, কম্বাইন্ড দলই ছিল, কিন্তু তার স্কোরিং অ্যাবিলিটি দেখে কিন্তু আমি বিমুগ্ধ হয়ে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করতে শুরু করেছি। আপনি 78-এ খেলা দেখে আর্জেন্টিনার সাপোর্ট করা বাংলাদেশে কয়জন শুরু করেছে আপনি পাবেন কিনা আমার সন্দেহ আছে। এখনও ফেসবুকে অনেকে যদি বলে আপনি কবে থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আমি কিন্তু ওখানে লিখে দিই বোধহয় আমার মতো আগে কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করতো না। কারণ আমার স্পষ্টই মনে আছে, আমি শুধু একটা জায়গায় একটু আছে যে এটা কি লাইভ দেখাইছিল না পরে রেকর্ডিং খেলা দেখাইছিল, ব্যাটবুনিয়া স্যাটেলাইট সেন্টার থেকে সম্ভবত খেলাটা লাইভ শো করেছিল এই 78-এ প্রথম বিশ্বকাপ, মানে এই ফাইনালটাই। তখন 2 মিনিট দেখলে আবার 1 মিনিট একটু 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 কাঁপতো টেলিভিশনটা, সাদা কালো ছিল তখন, বাংলাদেশে কালার টেলিভিশন ছিল না। ওই সময় কিন্তু লাইভ দেখে মারিও ক্যাম্পেসে কিন্তু কি বলে বিমুগ্ধ হয়ে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করতে শুরু করেছি। পরবর্তীতে একজন মারাডোনা আসছে, একজন মেসি আসছে, আমার ধারণা তাদের কারো না কারো রিপ্লেসমেন্ট হয়ে যাবে। পেলেটটাও যেমন বাদ থাকে নাই, আসছে রোনালদিনো, আসছে রোমারিও, না এই সমস্ত দলগুলোতে ক্ষণজন্মা খেলোয়াড় কিন্তু জন্মায়, কেউ না কেউ এক সময় দলটাকে ক্যারি করে সেই বিশ্বকাপ পর্যন্ত আপনাকে নিয়ে যায়। ওকে মাহমুদুল ভাই, এবারে বিশ্বকাপটা কেমন লাগলো? এতগুলো দল নিয়ে এবারে বিশ্বকাপের আয়োজনে একটু হজবরলা দেখতে পাচ্ছেন কিনা? আমাদের একদিকে দেখলে হজবরল বলা যায়, আবার যদি আনন্দটা ভাগাভাগির কথা বলেন তাহলে অনেকের সাথে শেয়ার করে নিলাম, একটা মেগা আনন্দ। আমরা যেমন ঈদের আনন্দ বা পূজার আনন্দ সবাই সবাই সাথে ভাগ করে নেয়, ক্রিসমাসের আনন্দ, এরকম আনন্দটা বিস্তৃত হয়েছে, নানা 48টা দেশে ছড়াইছে। ওদের সব, ওরা তো জানে আমরা এই পার্টিসিপেট করাটাই ওদের জন্য অনেক বড়, তো সেই হিসাবে আনন্দটা ভাগ হয়েছে। আবার হলো আপনার ছোট ছোট টিমগুলো যে খেলছে সেটা দেখছেন, একটা খেলাও কিন্তু ওয়ান সাইডেড হয় না, বড় টিম ওয়ান সাইডেড খেলা খেলতে পারেনি, তো এদিক দিয়েও কিন্তু আনন্দই হয়েছে, খারাপ না, ওভারঅল খারাপ না। আমি তো প্রথম দিকে আপনার মতো স্পেকটিক্যাল ছিলাম যে হয়তো একটা কেওয়াস হবে, বিশেষ করে মানে গ্রুপের স্টেজের খেলা দেখার মানে কি, মানে ক্যাপ বার্থদের সাথে বড় টিমে কি খেলবে, কিন্তু আসলে দেখেন মানে আমরা পুরো চমকায় গেছি। ওকে শামীম ভাই, আপনার কাছে কেমন লেগেছে এবারে বিশ্বকাপটা? আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আগামী বিশ্বকাপ এর থেকেও বেশি দল নিয়ে শুরু করার চিন্তা ভাবনা করছে ফিফা, আরো যদি বেশি দল হয় তাহলে মানে আরো একটা হজবরল বা খেলতে একটু আনইজি ফিল হবে কিনা, বা দেখতেও তো একটু বোরিং লাগে যে এত বড় 1 মাসে 40 দিন একটা বিশ্বকাপ, এতদিন খেলা দেখাও তো একটা বিরক্তিকর হয়ে যায় মাঝে মাঝে। আসলে 64 দলের অংশগ্রহণ এটা কি মাত্র একটা বছরের জন্য কিনা, মানে 100 বর্ষ পূর্তি উপলক্ষে করতে চাচ্ছে কিনা, তারা কিন্তু এই ব্যাপারটা এখনো কিন্তু ওপেন করেনি, খোলাসা করেনি। যদি আপনি বড় দল নিয়ে মানে বেশি দল নিয়ে যদি করতে চান তাহলে সেখানে কিন্তু কিছু অসম প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনাকে মানতে হবে যে কি বলে নিচের র্যাঙ্কের সেই 70-80 র্যাঙ্কের সাথে সেই 1-2-এর যখনই হবে ব্যবধানটা অনেক অনেক বড় হবে। সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পানসে হয়ে যেতে পারে, কিন্তু তারা যেটা চিন্তা ভাবনা করছে যে 100 বর্ষের বিশ্বকাপ না, অর্থাৎ 100 বৎসর পূর্তি উপলক্ষে করবে, এই ধরনের একটা বাড়তি ফ্লেভার দিয়ে এটা করা যায় কিনা, এটা কিন্তু এখনো ফাইনাল না। এবং এইবারের যেটা বললেন আমার কাছে মোটামুটি হয়েছে, এই কারণে আপনি আবার বললেন না যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি, এই জন্য ব্যাপারটা এমন না। যেমন কাতারের মতো আয়োজন আপনি কখনো চাইলেও করতে পারবেন না, এই কারণে যে ছোট্ট একটা দেশ, একটা জায়গায় আমি জাপানে আমি বিশ্বকাপের যে এটা কিন্তু দেখেছি, বাসা থেকে বের হলে বা 2, 4, 10 বা 50-100 কিলোমিটার গেলে মনে হবে না যে কিছু কি বলে আউটলুকের একটু ডিসপ্লে ছাড়া মনে হবে না যে এই দেশে একটা বিশ্বকাপ হচ্ছে। যখন স্টেডিয়ামের কাছাকাছি যাবেন 1.5-2 কিলোমিটারের ভিতরে যাবেন তখন মনে হবে যে এখানে একটা বড় মহাযজ্ঞের আসর বসিয়েছে। আপনার কাতারের ব্যাপারটা এয়ারপোর্ট থেকে বের হলেই মনে হয় যে গোটা দেশটাই বিশ্বকাপের চরে আক্রান্ত হয়েছে না। যেই জায়গায় যান আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় শেষ মাথায় যাইতে বোধহয় 40 মিনিটের মতো লাগে, তার চাইতে কমও লাগে না। গিনিস বুকের নাম লিখিয়েছে একটা লোক যে সব খেলার কোনো না কোনো অংশ কাতারে দেখেছে। সেটা কিন্তু সম্ভব হয় যে ছোট জায়গা নিয়ে আয়োজন করার কারণে। সুতরাং এই ধরনের ছোট দেশ আপনি বিশ্বকাপে অদূর ভবিষ্যতে পাবেন কিনা আয়োজক হিসাবে পেলে সেটা একটা এক্সট্রা অর্ডিনারি বিশ্বকাপ হবে। অন্তত আপনার কি বলে
বিশ্বকাপটা তো একটা একটা ফুটবলের আসর, কিন্তু মানে দর্শকরা যদি না থাকে সেটাকে কিন্তু কখনো কখনো কিন্তু বুস্ট হয় না। ফাইনালটা বাদ দিয়ে সেমিফাইনালে যান, আপনার ফ্রান্স এবং ইংল্যান্ড টিমের দুইটা Third প্লেয়ার, position-এর খেলা। হ্যাঁ ইংল্যান্ড আর ফ্রান্স খেললো না, হ্যাঁ। আচ্ছা ফ্রান্স টিমের ডেম্বেলে আর ইয়াকে ধরেন, ডুকে ধরেন, আর ইংল্যান্ডের আপনি ইয়াকে ধরেন, রাইস ধরেন, সাকা ধরেন, ওরা কিন্তু কয়দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে, ঠিক আছে। গত বছরের আগস্ট মাসে ওদের ফুটবল খেলা, মানে ইউরোপের ফুটবল লিগ শুরু হয় আগস্টে, আগামী মাসে শুরু হবে। আগস্টের সেকেন্ড উইক থেকে ওরা খেলা শুরু করছে, ওদের খেলা শেষ হয়েছে এসে কবে, এই জুলাইয়ে। হ্যাঁ, আপনি যদি 32 দলে 64 দল করেন তাহলে আরো যদি একটা দুইটা ম্যাচ বেশি যাইব, আরো সামনে ম্যাচটা যাবে। একটা প্লেয়ার কি রোবট? বছরে কয়দিন রেস্ট পায়? নর্মালি মেতে পুরা ইউরোপের ইয়া শেষ হয়ে যায়, ফুটবল ক্যালেন্ডার শেষ হয়, জুনটা ওদের হলিডেজে থাকে, জুলাই হইতে হইতে ওরা ইয়াতে এসে রিপোর্ট করে, জিম টিম করে ফিটে প্রি সিজনে বাড়িয়ে যায়, 2 সপ্তাহ একটা প্রি সিজন করে, কোর্স সব সেটেল করে নেয়, খেলা শুরু করে দেয়। তো এইগুলো প্লেয়ারদের উপর চাপ পড়বে। মানে আমি আনন্দের জায়গাটা বলছি, আনন্দ মেসি, আমাদের মানে দর্শকদের জন্য আনন্দের কোনো কমতি নাই, কিন্তু প্লেয়ারদের উপর এটা মানে বিরাট প্রেশার। একটা দুইটা ম্যাচ আরো বেশি খেলা, মানে আর আপনি দেখবেন বড় বড় প্লেয়াররা এসে অনেক সময় ইয়াতে ভালো খেলতে পারে না, নামি প্লেয়ার এসে বিশ্বকাপে ভালো খেলতে পারে না। এই ইউরোপের বড় টিমে খেলে 9টা মাস মানে ওদের নিংড়ায় নাই, বুঝছেন, ওদের স্টেমিনা, ওরা বার্ন আউট হয়ে যায়, আউট অফ ফর্ম হয়ে যায়, ইঞ্জুরির সমস্যা থাকে, যেটি ছোট দলের টিমের প্লেয়ারদের থাকে না, ওদের এত খেলাও থাকে না, 50-60টা খেলা খেলে, বুঝে চিন্তা করতে পারেন। আবার তো মানে বিশ্বকাপে যদি বেশি দল হয়, বেশি দেশ আয়োজক হয়, তাহলে কিন্তু জার্নিরও একটা ব্যাপার থাকে, যে এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এত জার্নি করে এটা তো আছে। এবার তো মানে 2-3 দেশে হবে, 2-3 দেশে হলে একটা সমস্যা আছে, এক এক দেশের মানে ইয়া কন্ডিশন, ওয়েদার এক এক রকম, ইয়া হয় এক এক রকম, এগুলা মানে আমার মনে হয় কেউ না কেউ একটা অ্যাডভান্টেজ পাই যেতে পারে এদিক দিয়ে। ওকে, অনেক ধন্যবাদ মাহমুদুল হক ভাই, শোয়েব শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে, খুব সুন্দর একটা শো হয়েছে। আশা করি দর্শকরা এটা দেখে খুব অনেক কিছু জানবে, শিখবে এবং আনন্দ পাবে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর আমাদেরকে মনে রাখার জন্য, আবার এখানে আমন্ত্রণ করার জন্য ঢাকা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। আজ এই পর্বে এই পর্যন্তই, দেখা হবে না আগামীতে, কেননা বিশ্বকাপ নিয়ে এটাই হচ্ছে আমাদের শেষ পর্ব। সবাইকে ধন্যবাদ এতদিন আমাদের সাথে থাকার জন্য।